হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই যে একটা যুদ্ধের সময় তোমরা পার করতেছো, যুদ্ধের সময় এইজন্য বলতেছি কারণ আ এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের আগের এই মাঝখানের সময়টাকে আসলে যুদ্ধের সাথে তুলনা করা হয়। এই সময়ে কিচ্ছু অন্য কোনো দিকে মনোযোগ দেয়া যায় না। একেবারে ডাই হার্ড পড়াশোনা করে আমাদের একটা আসন নিশ্চিত করতে হয়। তো সেই জায়গায় আমরা তোমাদের সহযোগিতা করছি এবং আ কনসেপ্ট গুলো ক্লিয়ার করার পাশাপাশি আমরা তোমাদের কিছু রেকর্ডেড জিনিস দিচ্ছি যার ভেতরে কিন্তু এরকমভাবে কোয়েশ্চেন সলভ এর ব্যাপারগুলো আছে। তো আজকে তোমাদের কনসেপ্ট যেগুলো ক্লিয়ার করে দিয়েছি ক্লাসে, যে উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন, তো এই সংক্রান্ত প্রশ্নের সমাধান নিয়ে খুব একটা ক্লাসে আলোচনা করার সুযোগ হয়নি। কারণ সেখানে কনসেপ্ট ক্লিয়ার করতেই আমাদের সময় চলে গেছে। তো এইটার যে একটু বেশি এক্সপ্লেনেশন মানে বেশি প্রশ্নগুলো আমরা এখানে সলভ করব যেটা বরাবরই করে থাকি। তো সময় ক্ষেপণ না করে আমরা প্রশ্নের উত্তরে চলে যাই এবং আমি আবারও বলছি নিজে বেশি প্র্যাকটিস করার কথা আমি বারবার বলি, সেটা আরেকবার মনে করায় দিলাম যে আমরা এখানে প্রশ্ন সলভ করিয়ে দেব। এর পাশাপাশি নিজে অনেক বেশি পরিমাণ প্রশ্ন সলভ করতে হবে, অনেক বেশি পরিমাণে পড়তে হবে। কারণটা হচ্ছে এই সময়ে যে যত বেশি পড়তে পারবে, যে যত বেশি জিনিস আয়ত্ত করতে পারবে তার মানে ভালো বিশ্ববিদ্যালয়ে, ভালো সাবজেক্টে, ভালো একটা পজিশনের সুযোগ পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখো, ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে? ভারত শাসন আইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের তোমরা জানো, তারপর আমি আবার একটু মনে করায় দেই তোমাদের। মূলত আমরা জানি যে ব্রিটিশ শাসনামলে কিন্তু আমাদের অঞ্চলের মানুষজন একটা পর্যায়ে গিয়ে, বিশেষ করে আমি বলবো যে 1860 সালের পরবর্তী সময় থেকে বিভিন্ন আন্দোলন বা দাবি দাওয়া উত্থাপন করতে থাকে এবং এই দাবি দেওয়ার প্রেক্ষিতে এখানে দুটো রাজনৈতিক দল গড়ে ওঠে, কংগ্রেস এবং মুসলিম লীগ, এবং সেগুলোর মাধ্যমে পরবর্তী সময়ে রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হয়। এবং এই রাজনৈতিক অধিকার আদায়ের প্রেক্ষাপটে বা দাবির প্রেক্ষিতে ব্রিটিশরা হচ্ছে একটা আইন করে দেয় যে কিভাবে ভারত শাসিত হবে এবং সেখানে ভারতের কোন দল বা কোন ধরনের মানুষ কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে ইত্যাদি ইত্যাদি। তো সেইটা নিয়ে একটা আইন পাশ করে যার নাম হচ্ছে ভারত শাসন আইন। এটা মূলত হচ্ছে 1935 সালে হচ্ছে এই আইনটা পাশ হয়। 1935 সালে, কথা হচ্ছে 1935 সালের কত তারিখে হচ্ছে এটা ব্রিটিশ রাজের সম্মতি লাভ করে, সেটা হচ্ছে 2 আগস্ট 1935। এই দিন হচ্ছে সম্মতি লাভ করার পর এটা আইনে পরিণত হয়। আমরা এই আইন সম্পর্কে কিছু তথ্য একটু দেখে রাখি। এই ব্যাপারগুলো আমি এখানে আরেকবার রিপিট কেন করছি, কারণটা হচ্ছে এইটা একাধিকবার না পড়লে মনে থাকে না। কনসেপ্ট ক্লিয়ারের সময় আলোচনা করেছি, প্লাস এখানেও আমি একটু বেশি আলোচনা করব অন্যান্য প্রশ্নগুলোর তুলনায়, যাতে তোমাদের মনে থাকে। ভারতবর্ষকে শাসন করার লক্ষ্যে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন পাশ করেছে। এর মধ্যে সর্বশেষ আইনটা হচ্ছে 1935 সালের আইন। এরপরে তো 47 সালে তারা চলেই গেছে। 1919 সালের ভারত শাসন আইনের পরবর্তীতে ভারতের রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সরকার 1935 সালে একটি নতুন আইন পাশ করে। মানে 1919 সালেও কিন্তু হচ্ছে একটা আইন করা হয়েছিল ভারত শাসন করার জন্য। ঠিক আছে? তো সেইটার পরিপ্রেক্ষিতে আসলে দলগুলো খুশি হয় নাই। একেকজন একেক রকম দাবি উঠতেছিল। তো সেই জায়গা থেকে আরেকটু ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য 1935 সালে আরেকটা আইন করা হয়। তদানীন্তন ভারত সচিব স্যার স্যামুয়েল হোর, মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিষয় যিনি সচিব আছেন স্যামুয়েল হোর, তিনি বিল উত্থাপন করেন। 35 সালের 4 জুন বিলটি কমন্স সভায়, ওদের তো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কমন্স সভা হচ্ছে একটা যেখানটাকে নিম্নকক্ষ বলা হচ্ছে, সেখান থেকে পাশ হয় হচ্ছে 4 জুন। 24 জুলাই এটা লর্ড সভায় উচ্চকক্ষে গৃহীত হয়। এরপরে এটা চলে যায় হচ্ছে ব্রিটিশ রাজার কাছে। 2 আগস্ট ব্রিটিশ রাজের সম্মতি লাভের পর বিলটি আইনে পরিণত হয়। এটি 1935 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। এই আইন আংশিকভাবে 1937 সালের 1 এপ্রিল কার্যকর করা হয়। 35 সালের ভারত শাসন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। মানে যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো নিজের মতো করে চলবে। বুঝতে পারছো? এইটা দেওয়া হয়। স্বায়ত্তশাসন বলতে বোঝায় স্বশাসনকে। তার মানে আমরা দেখলাম যে 2 আগস্ট 1935 সালে যে সর্বশেষ ভারত শাসন আইনটা করা হয় ব্রিটিশদের পক্ষ থেকে, সেটা রাজকীয় সম্মতি লাভের মাধ্যমে মানে কার্যকর হওয়া শুরু হয় আর কি। এর পরের প্রশ্নটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট কি? বেঙ্গল প্যাক্ট হচ্ছে মূলত একটা চুক্তি। এই চুক্তিটা ছিল মূলত হিন্দু এবং মুসলিমদের ভেতরে সমঝোতা করার জন্য। আমরা জানি যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয়, তাই না? তোমরা তো জানো ইতিমধ্যেই।
ব্রিটিশরা যখন বঙ্গভঙ্গ করে তখন হিন্দু এবং মুসলিমদের ভিতরে একটা ফাটল তৈরি হয়। দুইজন দুই পক্ষে গিয়ে আন্দোলন করতে থাকে, দুই ধরনের দাবি দাওয়া উত্থাপন করতে থাকে এবং চিত্তরঞ্জন দাস একজন নেতা, তিনি দেখলেন এইভাবে যদি আমাদের নিজেদের ভিতরে ভাঙন তৈরি হয় তাহলে আমরা সম্মিলিতভাবে বড় ধরনের ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবো না। সো আমাদের ভিতরে ঐক্য দরকার। এই ঐক্য প্রতিষ্ঠার জন্য মূলত 1923 সালে এই বেঙ্গল প্যাক্ট একটা চুক্তি করা হয় হিন্দু এবং মুসলিমদের ভিতরে। এর আগে 1916 সালে কিন্তু আরেকটা চুক্তি হয়েছিল, লখনৌ চুক্তি। ওই চুক্তির মাধ্যমেও হিন্দু এবং মুসলিমদের ভিতরে সমঝোতা করার চেষ্টা করা হয়েছিল। আমরা একটু দেখি আর একটু। বেঙ্গল প্যাক্ট চুক্তি হয় 1923 সালে। বাংলার মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক বিভেদ সমাধানের লক্ষ্যে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পাদিত হয়। চুক্তির উদ্যোক্তা ছিলেন চিত্তরঞ্জন দাস, যার উপাধি হচ্ছে দেশবন্ধু। আমরা পরবর্তী প্রশ্নে যাই। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কি? 1905 সালে হচ্ছে যখন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় ব্রিটিশদের পক্ষ থেকে, তখন ঢাকা কেন্দ্রিক মুসলিমরা এটাকে স্বাগত জানায়। তারা বলে যে এটা খুবই ভালো হয়েছে, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু কলকাতা কেন্দ্রিক যে হিন্দু সমাজ ছিল বা জমিদার শ্রেণীর মানুষজন ছিল, তারা হচ্ছে এইটাকে সমর্থন জানায় না, বরং এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনটা ধীরে ধীরে অনেক বড় আকার ধারণ করে। তারা এই আন্দোলনের নাম দেয় স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? ইতিমধ্যে আমি বলে ফেলেছি, চিত্তরঞ্জন দাস পেয়েছিলেন হচ্ছে দেশবন্ধু উপাধি। চিত্তরঞ্জন দাস, তার সম্পর্কে একটা কথা একটু বলি। একজন আইনজীবী ছিলেন, তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা। একটা পার্টি, যে পার্টির নাম হচ্ছে স্বরাজ, এই পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস। 1920 সালে তিনি আইন পেশা ছেড়ে অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনে যোগ দিয়ে সশ্রীক কারারুদ্ধ হন। অসহযোগ আন্দোলন কারা করছিল জানো তো? অসহযোগ আন্দোলন করা হয়েছিল হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পক্ষ থেকে, আর খেলাফত আন্দোলন করা হয়েছিল হচ্ছে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে মুসলিমদের পক্ষ থেকে। মোটামুটি তার মানে দুইটা গোষ্ঠীর দুইটা আন্দোলনে দুই জায়গাতে যোগ দিয়েছিলেন এই চিত্তরঞ্জন দাস, কারণ তিনি চেয়েছিলেন যে হিন্দু মুসলিম একত্রিত হয়ে একটা সম্মিলিত ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠুক। এই জন্য তিনি কিন্তু 1923 সালে বেঙ্গল প্যাক্টটাও তিনি করেছিলেন। মূলত তাকে যেই দেশবন্ধু উপাধি দেওয়া হয় হচ্ছে 1920 সালে। বুঝতে পারছো? আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এরা হচ্ছে তার রাজনৈতিক শিষ্য। ভারতে 1943 সালে মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দায়ী করা হয়? 1943 সাল সময়টা কেন বিখ্যাত বা কেন হচ্ছে একটু পরিচিত, সেটা একটু আমাদের জানা লাগবে। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, তাই না? আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার বা ব্রিটেন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এবং এই জন্য তারা তাদের যেই বিপুল পরিমাণ খরচ হচ্ছে সেই খরচটা আমাদের এই অঞ্চল থেকে নিয়ে যায়, এই অঞ্চল থেকে সেনাবাহিনী নিয়ে যায়, খাদ্যদ্রব্য নিয়ে যায় এবং আমাদের অঞ্চলে একটা বড় ধরনের সংকট তৈরি হয়। আর এই সংকটের জায়গা থেকে কিন্তু পরবর্তীতে 1943 সালে একটা বড় ধরনের দুর্ভিক্ষের মধ্যে আমরা পড়ে যাই। এই জন্য ওই সময় ব্রিটিশদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন স্যার উইনস্টন চার্চিল, তাকেই মূলত এই দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয়। উইনস্টন চার্চিল 43 সালে বেঙ্গল বা বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এতে অনাহারে কমপক্ষে প্রায় 30 লাখ মানুষ মারা যায়। চিন্তা করা যায়, একটা দুর্ভিক্ষে 30 লাখ মানুষ মারা গেছে শুধু না খেয়ে, কতটা কষ্টের। 1942 সালের এক ঘূর্ণিঝড় বা বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষের সূত্রপাত হয়েছিল। 42 সালে একটা ঘূর্ণিঝড় এবং বন্যা হয়েছিল, আর সেই সাথে বিশ্বযুদ্ধ চলার কারণে আমাদের অঞ্চল থেকে প্রচুর রসদ নিয়ে যাওয়া হয়েছিল। এই দুইটা যখন একত্রিত হয়ে যায় তখন আমাদের অঞ্চলে বড় ধরনের একটা দুর্ভিক্ষ দেখা দেয়। এই যে এই পরিস্থিতির আরো অবনতি ঘটেছিল উইনস্টন চার্চিল এবং তার মন্ত্রিসভার কিছু নীতিমালার কারণে, যে নীতিমালাগুলো নেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্বার্থে। তোমরা হচ্ছে যারা একটু দেখো, তোমাদের যদি পরিচিত দাদা নানা থাকে তাদের কাছে জিজ্ঞেস করবা যে এই দুর্ভিক্ষের কথাটা তারা শুনেছে কিনা। অফকোর্স তারা তাদের বাবার কাছে শুনেছে, অথবা নিজে যদি তখন ওইরকম বয়স্ক থাকে তিনি দেখেছেন।
এবং 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়, সেটা অনেকে দেখেছেন। জাস্ট শুনবা যে মানুষ খাবারের অভাবে আসলে মানে কিভাবে মানুষ মারা গেছে, কত কষ্ট করছে, এগুলো শুনলে কষ্ট লাগবে। আমি কয়েকবার এরকম আলোচনা আমি করেছিলাম আমার দাদির সাথে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? অবিভক্ত বাংলা, দেখো একটু আগে আমরা দেখেছি 1937 সালে একটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল, ওই যে 35 সালের ভারত শাসন আইন অনুযায়ী, এবং সেই নির্বাচনে জয়লাভ করেছিল হচ্ছে কৃষক প্রজা পার্টির একটা বড় ধরনের আসন পায়, এবং কৃষক প্রজা পার্টির নেতা শেরেবাংলা কে ফজলুল হক, তিনি মূলত এখানে সরকার গঠন করেন। সো তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। কারণ এতদিন তো হচ্ছে শুধু ব্রিটিশের শাসন করেছে, আমরা যখন অধিকার চাইতে শুরু করলাম তখন তারা বলল ঠিক আছে, আমরা আইন করার মাধ্যমে কিছু অধিকার তোমাদের দেব, নির্বাচনের ব্যবস্থা করব। এবং সেই অনুযায়ী নির্বাচন হয় 1937 সালে। সেই নির্বাচনে জয়লাভ করে আমাদের অবিভক্ত বাংলা, একেবারে আজকের পশ্চিমবঙ্গ সহ এই বাংলা অঞ্চলের, এটা যে একটা আলাদা প্রদেশ ছিল, এই প্রদেশের নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন শেরেবাংলাকে ফজলুল হক। এই যে যেটা একটু আগে বললাম যে 35 সালের ভারত শাসন আইন অনুসারে 37 সালে প্রাদেশিক আইন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক আইন পরিষদ তো বুঝো, এত বড় একটা দেশ, মনে করো এত বড় দেশটাকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়, এবং এক একটা প্রদেশের জন্য আলাদা আলাদা সরকার থাকে। ওই সরকার নির্বাচনে ধরো এই প্রদেশের যে সরকার, তারা যেই সংসদে বসে ওইটাকে বলা হয় প্রাদেশিক আইন পরিষদ। সো এইখানকার যিনি প্রধান থাকবেন তাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী। আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা কে বলেছেন? আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতের ইতিহাসে একজন অন্যতম বিখ্যাত নেতা, যার নাম হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন যে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। দেখো এইখানে চমৎকার কিছু বলা আছে। 1943 সালের 4 জুলাই ভারতীয় স্বাধীনতা সংঘের এক সাধারণ সভায়, স্বাধীনতা সংঘের একটা সাধারণ সভা ডেকেছিল এই সংঘটা। সেখানে রাসবিহারী বসু তার আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। আজাদ হিন্দ বাহিনী মানে কি? আজাদ মানে কি? মুক্তি বা মুক্ত। হিন্দ বাহিনী মানে এই ভারতীয় হিন্দ বাহিনী মানে তো হিন্দুস্তানকে বোঝাচ্ছে, মানে হিন্দুস্তানের একটা বাহিনী যারা স্বাধীনতা অর্জন করতে চায়, হ্যাঁ, এরকম একটা বাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্রের কাছে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। সুভাষচন্দ্র বসুর সভাপতির দায়িত্ব নিয়ে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, আপসের স্বাধীনতা মানে আপোষের সাথে, আমি আপসে বলে ফেলছি, আপোষের স্বাধীনতা আসবে না, মানে আপোষের মাধ্যমে স্বাধীনতা আসবে না, আসতে পারেও না। আমাদের দাবি স্বাধীনতার দাবি। রিক্ত আমি, সর্বহারা আমি, তোমাদের হয়তো আজ কিছুই দিতে পারবো না, তবে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। রক্ত দাও মানে কি? ত্যাগ স্বীকার করতে বলেছে, যে স্বাধীনতার জন্য তোমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হও, মৃত্যুকে পড়ুয়া করো বন্ধ করো, সো আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। 14 দফা উত্থাপন করেন কে? 14 দফা উত্থাপন করেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। বলা যায় যে 1920 সালের পর থেকেই মুসলিম লীগের ভিতরে একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ওই সময়ে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং সেই জায়গা থেকে তিনি দাবি উত্থাপন করেছিলেন, যেখানে 14টা দফা বা 14টা পয়েন্ট তিনি যুক্ত করেছিলেন। সো সেটাকে হচ্ছে 14 দফা দাবি বলে। এখানে লেখা আছে, দেখো 1928 সালের 10ই আগস্ট নেহেরু রিপোর্ট প্রকাশ করা হয়। নেহেরু রিপোর্ট কি? জওহরলাল নেহেরু, যিনি হচ্ছে কংগ্রেসের একজন বিখ্যাত নেতা ছিলেন, এবং ওই সময় অসহযোগ আন্দোলন যে হচ্ছিল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং এই নেহেরু, এই যে একটা সংকট চলছে হিন্দু এবং মুসলিমদের ভিতরে বিভাজন, সবাই আবার ব্রিটিশ শাসন মানে দূরে সরাতে চাচ্ছে, এগুলো সমাধানের জন্য তিনি একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন ব্রিটিশদের বরাবর। এবং সেই রিপোর্টটা মোহাম্মদ আলী জিন্নাহ কি করছে? দেখছে, দেখার পর দেখছে যে কিছু কিছু সংশোধনী আনা দরকার। এই রিপোর্টটা একেবারে সবার পক্ষ থেকে যায় নাই। তো সেই রিপোর্টটাকে সংশোধন করার জন্য তিনি কিছু প্রস্তাব পেশ করেন, এবং এই সংশোধনী প্রস্তাব প্রথমে তো প্রত্যাখ্যান হয় 1929 সালে। তখন তিনি কি করেন? প্রত্যাখ্যান হওয়ার পরে এই নেহেরু রিপোর্টের প্রতিবাদ স্বরূপ মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের দাবি দেওয়া সংবলিত একটি প্রস্তাব ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন। আর ওই প্রস্তাবে যেহেতু 14টা দাবি ছিল, সেজন্য এটাকে বলা হয় হচ্ছে 14 দফা।
বুঝতে পারছো? মানে নেহেরু একটা রিপোর্ট দেয় সংকট সমাধানের জন্য, বাট সেই সংকট সমাধানের ওই রিপোর্টের কিছু পরিবর্তনের জন্য অনুরোধ জানায় হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু নেহেরুরা হচ্ছে ওইটাকে প্রত্যাখ্যান করে, না এসব করার দরকার না, আমরা যেটা দিচ্ছি সেটাই ঠিক। তখন জিন্নাহ বলে যে না, এটা তো হইল না, মুসলিমদের বিভিন্ন দাবি দেওয়া থাকা উচিত। তখন এই প্রতিবাদ স্বরূপ তিনি ব্রিটিশদের কাছে নিজেই একটা দাবি উত্থাপন করেন, যেখানে 14টা পয়েন্ট ছিল, সেটাকে বলা হয় 14 দফা। জালিয়ানওয়ালাবাগ কিসের জন্য পরিচিত? জালিয়ানওয়ালাবাগ পরিচিত হচ্ছে নৃশংসতার জন্য। কারণ জালিয়ানওয়ালাবাগে পুলিশের গুলিতে ব্রিটিশ সরকারের তথ্য মতে প্রায় 400 জন মানুষ মারা যায়, আর ভারতীয়দের তথ্য মতে সেটা 1000-এর উপরে। কেন এই ঘটনা ঘটছিল দেখো। ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহর কিন্তু খুবই সুন্দর এবং পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা। একটি স্থান জালিয়ানওয়ালাবাগ। 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবি নববর্ষ উদযাপন এবং কুখ্যাত রাওলাট আইন, রাওলাট নামে একটা আইন বানাইছিল হচ্ছে ব্রিটিশরা। আশা করি তোমরা এটা ইতিমধ্যে জানো, সো আর ব্যাখ্যা করছি না। এর প্রতিবাদে, এই আইনটার প্রতিবাদে আর নববর্ষ উদযাপন এইটার জন্য একটা জনসভা হয়। আর এই জনসভায় ব্রিটিশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার, নাম কি, নাম হচ্ছে ডায়ার, তিনি গুলি করার নির্দেশ দেন। ফলে ব্রিটিশদের হিসাবেই সেখানে গুলিতে প্রায় 400 জন নিহত হয়, কিন্তু ভারতীয়দের হিসাবে তা 1000-এর কাছাকাছি মানুষ। তার মানে বুঝতে পারতেছে, একটা জায়গায় কিছু মানুষ প্রতিবাদ করেছে বা নিজেদের বর্ষ উদযাপন করেছে, এই জন্য ব্রিটিশ সরকার সেনাবাহিনীর মাধ্যমে গুলি করে এই পরিমাণ মানুষকে হত্যা করে। এটা কতটা নৃশংস একটা হত্যা! এটা কোথায় ঘটেছে? জালিয়ানওয়ালাবাগে। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার যেই একটা পদক ছিল, যেটা ব্রিটিশরা দিয়েছিল, যেটা নাম হচ্ছে নাইটহুড, তো সেটাকে তিনি হচ্ছে মানে বর্জন করেন আর কি। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? এটা তোমরা সবাই জানো, ব্যাখ্যা করার দরকার নাই। তিনি নোয়াখালী সফর করেছিলেন। এবং নোয়াখালী কেন সফর করেছিলেন? ওই সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল হিন্দু মুসলিমদের ভিতরে, এই দাঙ্গায় বেশ কিছু গ্রামে বড় ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো তিনি দেখতে গিয়েছিলেন এবং এগুলো সমাধানের জন্য কাজ করতেছিলেন। তো মহাত্মা গান্ধী সবসময় ছাগলের দুধ পান করতেন, তো এই জন্য তিনি একটা ছাগল সাথে করে নিয়ে আসছিলেন। দুঃখের ব্যাপার হচ্ছে এই ছাগলটা চুরি হয়ে যায়, বুঝতে পারছো? সো এই অপবাদ কিন্তু নোয়াখালীবাসী কখনোই এড়াতে পারে না, ঠিক আছে? এটা জীবন বিভিন্ন জায়গায় তাদেরকে বলা হয় যে মহাত্মা গান্ধীর ছাগল চুরি গেছে এই অঞ্চলে। দেখো ছাগলটা কোথায় চুরি গেছে দেখো। তিনি খালি পায়ে মোট 116 মাইল হেঁটে প্রায় 47টি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। নোয়াখালী শান্তি মিশন অসমাপ্ত রেখেই 1947 সালের 2রা মার্চ বিহারের উদ্দেশ্যে রওনা দেন। মহাত্মা গান্ধী ছাগলের দুধ পান করতেন বলে একটি ছাগলের সাথে এনেছিলেন, কিন্তু চাটখিলের বৈঠকের আগেই ছাগলটি চুরি হয়ে যায়। তোমরা যারা এই জায়গায় আসো না, একটু খোঁজ নিও যে ছাগলটা কে এনেছিল। এবং দাঙ্গাটা হয় কিন্তু 1946 সালে, মানে দেশভাগের আগে আগে হিন্দু মুসলিমদের ভিতরে ব্যাপক দাঙ্গা শুরু হয়েছিল, বুঝতে পারছো? মানে হিন্দু দেখলেই মারতেছে, মুসলিম দেখলেই হিন্দুরা মারতেছে, এরকম একটা অবস্থা হয়েছিল। সো ওইটার সম্পর্কিতই তার মানে সফরটা ছিল। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দেখো মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ওই যে দেখলা যে একবার 14 দফা ঘোষণা করছে মুসলিমদের দাবি দেওয়া নিয়ে, এরপর তিনি খেয়াল করে দেখলেন যে যেহেতু ব্রিটিশরা চলেই যাবে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো যদি হচ্ছে এমন হয় যে হিন্দু মুসলিম সবাইকে মিলে একটা রাষ্ট্রে দিয়ে দিল, তাহলে এই দুই দলের মানুষের ভিতরে একটা ঝামেলা সবসময় লেগেই থাকবে। তাই তিনি 1939 সালে একটা তত্ত্ব ঘোষণা করলেন। তিনি একটা ভাষণে বললেন যে ভারতে হিন্দু এবং মুসলিম দুইটা আলাদা জাতি। এই দুইটা আলাদা জাতির আলাদা আলাদা ভাষা রয়েছে, আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা আচরণ রীতি রয়েছে। সো এরা কখনোই একটা অভিন্ন রাষ্ট্রে থাকতে পারে না। তাই এই আলাদা দুইটা জাতির জন্য আলাদা দুইটা দেশ দরকার। তার মূল কথা এটাই ছিল মূলত দ্বিজাতি তত্ত্ব। এখানে ওই কথাগুলো লেখা আছে, যেটা ইংরেজি হচ্ছে টু নেশনস থিওরি। এবং এই থিওরি অনুযায়ী কিন্তু পরবর্তীতে 1947 সালে এই ভারতীয় উপমহাদেশ বিভাজিত হয়েছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ, একটা বিখ্যাত বই। কে লিখেছেন? মহাত্মা গান্ধী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। 1948 সালে যুক্তরাষ্ট্র থেকে প্রথম গ্রন্থাকারে এটা প্রকাশিত হয়। এর আগে 1925 থেকে 1929 পর্যন্ত নবজীবন নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
মানে এটা ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছে, পরে এগুলাকে একসাথে করে একটা বই বানাই দিয়েছে, যার নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় কোথায়? আমরা জানি আহ শেরে বাংলা উপাধি হচ্ছে একে ফজলুল হকের। শেরে বাংলা মানে কি? বাংলার বাঘ। এটা দেওয়া হয় হচ্ছে মূলত লাহোরে। কারণটা হচ্ছে একটা সময় ধরো 1920-এর পরবর্তী সময় থেকেই বলা যায়, 1920-এরও না, 1905-এর বা তারও পর থেকে, 1900 এসবের পর থেকেই এই যে মুসলিমদের বিভিন্ন সম্মেলন, প্রতিবাদ সভা এসবের জন্য লাহোর একটা গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়। বুঝতে পারছো? এবং সেখানেই শেরে বাংলা একে ফজলুল হক তিনি হচ্ছে গিয়েছিলেন 1937 সালের 15 অক্টোবর নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে বাংলার প্রধানমন্ত্রী। মূলত দেখো কাহিনীটা কি, 1937 সালের 15 অক্টোবরে তিনি লখনৌতে নিখিল ভারত মুসলিম লীগের মানে মুসলিম লীগের একটা সম্মেলনে বাংলার প্রধানমন্ত্রী মানে 1937 সালের নির্বাচনে তিনি কিন্তু নির্বাচিত হয়ে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সো তাকে প্রধানমন্ত্রী বলা হচ্ছে, মানে কি বাংলা অঞ্চলের প্রধান তো তিনি উর্দু ভাষায় একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। তো একজন বাঙালির এমন সুন্দরভাবে উর্দু ভাষণ শুনে লখনৌবাসী ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেয়। বুঝতে পারছো? 23 মার্চ 1940 সালে লাহোরে অনুষ্ঠিত লাহোর প্রস্তাব উত্থাপনের সভায় ফজলুল হককে প্রথমবারের মতো শেরে বাংলা বলে সম্বোধন করা হয়। মানে বুঝতে পারছো? 1937 সালে তার একটা জ্বালাময়ী বক্তব্যের কারণে তাকে লাহোরে বলা হইলো, শেরে বাংলা উপাধি দেওয়া হইলো। 40 সালে লাহোরে তিনি আবার গেছেন লাহোর প্রস্তাব উত্থাপন করতে, সেখানে তাকে শেরে বাংলা বলে সম্বোধন করলো যে এবার প্রস্তাব উত্থাপন করবে শেরে বাংলা একে ফজলুল হক। বুঝতে পারছো? ওকে, কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়? জমিদারি প্রথা বিলুপ্ত হয় হচ্ছে 1950 সালে। আর এটা বিলুপ্ত করার জন্য ভূমিকা রাখেন শেরে বাংলা একে ফজলুল হক, কারণ তার দলের নামই ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি, তাই না? তো কৃষক প্রজা পার্টি তো আসলে কৃষকদের সুবিধার জন্যই কাজ করবে, আর জমিদারি প্রথাটা মূলত কৃষকদের জন্য অসুবিধা বয়ে নিয়ে আসছিল। কিছু মানুষ জমিদার হয়ে শুধু সুযোগ সুবিধা ভোগ করতেছিল। তো তিনি 1950 সালে তার ঐকান্তিক প্রচেষ্টা বা সবকিছু মিলায়া এই প্রথাটা হচ্ছে বাতিল হয়ে যায়। জমিদারি প্রথা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে, আমার মনে হয় এটা পড়া দরকার আছে। বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয়, মানে বাংলাদেশের পুলিশ আইন কবে প্রণীত হয়? বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয় কত সালে জানো? 1861 সালে। নাম লেখা বাংলাদেশ, কিন্তু উত্তর হবে 1861, মানে ব্রিটিশ আমলে। তার মানে আমাদের যেই পুলিশ আইন সেটা সেই ব্রিটিশ আমলে তৈরি করা। বুঝতে পারছো? এটা কে করেছে? লর্ড ক্যানিং। লেখা আছে দেখো। 1860 সালের আগস্ট মাসে লর্ড ক্যানিং একটি পূর্ণাঙ্গ পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়নের জন্য এইচ.এম. কোর্টকে চেয়ারম্যান করে একটি পুলিশ কমিশন গঠন করেন 1860 সালে। কেন এই সময়? ক্ষমতা তো নিচ্ছে 1757 সালে, কিন্তু 1757 থেকে 1857 এই সময় ক্ষমতাটা ছিল মূলত ব্রিটিশ কোম্পানির কাছে, ব্রিটিশ সরকারের কাছে ছিল না। 1857 সালে গিয়ে এটা ব্রিটিশ সরকারের অধীনে আমরা চলে যাই। তখন ব্রিটিশ সরকার তাদের মতো করে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এখানে পুলিশ বাহিনী গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, যে দায়িত্ব দেওয়া হয় হচ্ছে লর্ড ক্যানিং এর কাছে। তিনি একটা পুলিশ কমিশন গঠন করেন। কমিশনের সুপারিশে ব্রিটিশ পার্লামেন্টে পুলিশ আইন 1861 এটা পাশ হয়। এই আইনের অধীনে ব্রিটিশ ভারতে পুলিশ বাহিনী তৈরি করা হয়, আর বাংলাদেশের পুলিশ এখনো ওই আইনেই চলতেছে। এটা সবচেয়ে দুঃখের বিষয়। দেশ স্বাধীন হয়ে গেছে, সো আমাদের মতো করে এখন পুলিশ বাহিনী কত ভালো করে চলতে পারে সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা মডার্ন সুন্দর পুলিশ আইন করা যেতে পারে। তো হয়তো হবে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? 1885 সালে পুরো ভারতীয় অঞ্চলের প্রথম রাজনৈতিক দল হিসেবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়, এবং এইটা গঠনের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দান করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি একজন ব্রিটিশ। তার পৃষ্ঠপোষকতায় যে দলটা গঠিত হয় সেটার প্রথম সভাপতি ছিলেন কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেম।
1885 সালের 28 ডিসেম্বর। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী আমরা জানি শেরে বাংলা কে ফজলুল হক ছিলেন, এবং এরপরে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছেন খাজা নাজিম উদ্দিন। তিনি কিন্তু আমাদের এই অঞ্চলেরই। তার মানে দেখছো বাংলা অঞ্চলে আমাদের এই অঞ্চল থেকে, মানে ঢাকা অঞ্চল থেকেই হয়েছিলেন খাজা নাজিম উদ্দিন। ফজলুল হক ছিলেন 37 থেকে 43, প্রায় 6 বছরের মতো। খাজা নাজিম উদ্দিন ছিলেন 43 থেকে 45, মাত্র 2 বছর। এবং শেষ মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দী 46 থেকে 47, একদম লাস্ট মোমেন্টে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ের লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক রচনা হলেও ভারতীয় ইতিহাসের পাতায় এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই গ্রন্থে তিনি ভারত ভাগের পটভূমি সহ 1935 থেকে 48 সাল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলীর নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। মহীশূরের টিপু সুলতান, মহীশূর হচ্ছে ভারতের নিচের দিকে, ভারতের ম্যাপের একদম নিচের দিকে। সেখানে আলাদা আলাদা এরকম রাজবংশ ছিল, রাজ্য ছিল। সেখানকার টিপু সুলতান ছিলেন একজন রাজা আর কি, বুঝতে পারছো? তিনি ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেছিলেন, কারণ ওই জায়গাগুলো ইংরেজরা সহজে দখল নিতে পারতেছিল না। সো ইংরেজরা ওইখানে যুদ্ধ করেছে, ঠিক আমাদের এখানে যেমন নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করেছে, ওইরকম ভাবে ওইখানে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মাধ্যমে তারা সেগুলো জায়গা দখল করে নিয়েছে। তো সেখানে টিপু সুলতান ইংরেজ কোন সেনাপতির সাথে যুদ্ধ করেছিল? লর্ড ওয়েলেসলি, বুঝতে পারছো? এখানে একটু ব্যাখ্যা আছে, দেখো। 1779 সালে ফরাসি নিয়ন্ত্রিত মাহে বন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়। বন্দর পুনরুদ্ধারে ফরাসিদের মিত্র হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতান 1780 সালে যুদ্ধ ঘোষণা করেন, বুঝতে পারছো? মানে বন্দরটা ইস্ট ইন্ডিয়া দখল করে নিছে, এটা উদ্ধারের জন্য এই টিপু সুলতান এবং তার বাবা যুদ্ধ ঘোষণা করেন। ইতিহাসের পাতায় যুদ্ধটি ইঙ্গো মহীশূর দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। 1784 সালে চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। 1790 সালে তৃতীয় আবার আরেকটা যুদ্ধ শুরু হয়। 1792 সালে সেরিঙ্গা পাতাম চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। এই চুক্তি বলে টিপু সুলতান তার অধীনস্থ বেশ কিছু এলাকা থেকে ক্ষমতা হারিয়ে ফেলেন। মানে বারবার তারা যুদ্ধ করতেছে এবং যুদ্ধ বিরতি হচ্ছে, কিন্তু লাস্টের যুদ্ধের মাধ্যমে টিপু সুলতান তার কিছু জায়গা ব্রিটিশদের কাছে হারিয়ে ফেলেন। 1799 সালে লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতা নীতির চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেন, এবং এই সুযোগে লর্ড ওয়েলেসলি ব্রিটিশদের পক্ষ থেকে এসে তিনি টিপু সুলতানকে একটা মানে চরমপত্র পাঠান, মানে একটা চিঠি পাঠান আর কি। সেখানে বলেন যে আমার অধীনতা মেনে নিতে হবে, মেনে নিয়ে তুমি চলতে থাকো। কিন্তু টিপু সুলতান অধীনতা মেনে না নিয়ে ঘৃণা ভরে সেটা প্রত্যাখ্যান করে, এবং তখন ওয়েলেসলি কি করে, ইংরেজ, মারাঠা এবং হায়দ্রাবাদের রাজা এরা সবাই মিলে মহীশূর আক্রমণ করে। শুরু হয় চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে টিপু সুলতানের এক সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতায় টিপু সুলতান শহীদ হন। আমাদের এই অঞ্চলে বিশ্বাসঘাতকতা করেছিল মীর জাফর, আর টিপু সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মীর সাদিক, বুঝতে পারছো? মানে বিশ্বাসঘাতকতা আসলে এই যে রাজা বাদশাদের শাসনের সাথে না ওতপ্রোতভাবে জড়িত। আমরা শুধুমাত্র একজনকে দোষ দিব না, এটা সবখানে হয়ে আসছে, আমরা সবাইকে দোষ দিব। এবং এটাই ছিল আসলে ওই সময়কার মানে সিস্টেম। সেনাপতি বেশি শক্তিশালী হয়ে গেলে রাজাকে মেরে দিয়ে ক্ষমতা দখল করছে। তারপর সেনাপতি ভালো শাসন করলো, সবাই তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আরে কত সুন্দর শাসক, কিন্তু ও তো মাইরা আসছে, রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেই তো আসছে। এইটাই আসলে প্যাটার্ন, কিছু করার নাই। বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন সালে? 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। তো এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। এবং বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? কার্যকর হয় 5 সালে, বাতিল হয়ে যায় 11 সালে। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1947 সালে। আর বঙ্গভঙ্গ করছিল হচ্ছে লর্ড কার্জন। আর এই কার্জন বঙ্গভঙ্গ করার পরে আমাদের যেহেতু ঢাকা রাজধানী হয়ে গেল, সো এই অঞ্চলের প্রশাসনিক কাজ করার জন্য কার্জন হল প্রতিষ্ঠা করার মানে কাজ শুরু করে দিলেন। 1905 সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট দুটি প্রদেশ কি? একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। 1, 2। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত করা হয় কোন সালে? চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয় হচ্ছে মূলত 1793 থেকে।
আর জমি এর মাধ্যমে জমিদারি শুরু হয়, মানে কিছু মানুষকে জমি দিয়ে দেওয়া হয়, তাদের মাধ্যমে জমিদারি চলে। এটা শেষ হয় হচ্ছে 1950 সালে, যখন জমিদারি প্রথা শেষ হয় তখন থেকেই। তো এখানে লেখা আছে লর্ড কর্নওয়ালিস এটা চালু করেন 1793 সালে। বুঝতে পারছো? এর মাধ্যমে কি হয়, জমিদারি ব্যবস্থার উত্থান ঘটে নতুন করে। 1950 সালে এটা বিলুপ্ত হয়। কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, আর 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হয়ে গেছে। কোন ভূমিকার মাধ্যমে চিত্তরঞ্জন দাশের ধর্মনিরপেক্ষ অবস্থানের পরিচয় পাওয়া যায়? মানে চিত্তরঞ্জন দাশ এমন কি একটা কাজ করছিল যেটার মাধ্যমে তিনি যে ধর্মনিরপেক্ষ এইটা আমরা বুঝতে পারি। এখানে দেখলেই বুঝতে পারবা। শুরুর দিকে আমরা পড়ে এসেছি বেঙ্গল প্যাক্ট প্রবর্তনে জোর ভূমিকা। বেঙ্গল প্যাক্টের মধ্য দিয়ে তিনি হিন্দু এবং মুসলিমদের ভিতরে সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। সো এটার মাধ্যমে বোঝা যায় তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। বেঙ্গল প্যাক্ট। কে লাহোর প্রস্তাব উত্থাপন করে? বলে ফেলেছি। সেরা বাংলায় কে? ফজলুল হক 1940 সালে। ও শেষ হয়ে গেল। ওকে, তার মানে হচ্ছে আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের আজকে কাহিনী শেষ। 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন। লাহোর প্রস্তাব মূল কথা কি মনে আছে তোমাদের? দ্বিজাতি তত্ত্বে জিন্নাহ বলেছিলেন হিন্দু এবং মুসলিম আলাদা জাতি, সো দুইটা দেশ লাগবে। তার কিছুদিন পরেই, 1 বছর পরেই একে ফজলুল হক তিনি গিয়ে বললেন যে ভারতে প্রচুর জায়গায় মুসলিমরা আলাদা আলাদা করে বাস করে, সো আলাদা দুইটা দেশ না দিয়ে যেখানে যেখানে মুসলিমরা আছে ওইখানেই একটা একটা স্বাধীন দেশ করে দেন। মানে তিনি বললেন একাধিক স্টেটের কথা, মানে স্টেটস, এস লাগাইলেন একটা। ঠিক আছে, মুসলিমদের জন্য স্টেটস, একাধিক স্টেটস হইতে পারে। বাংলা অঞ্চলে মুসলিমরা থাকে, এখানে দেশ হবে। কাশ্মীরে মুসলিম থাকে, সেখানে একটা দেশ হবে। পাকিস্তানে থাকে, সেখানে একটা দেশ হবে, এরকম। আর মোহাম্মদ আলী জিন্নাহ বললেন মুসলিমদের জন্য ওয়ান স্টেট, তিনি এস যুক্ত করলেন না। পরবর্তী সময় যখন 1945-46 সালে যখন মোটামুটি শিওর যে দেশ ভাগ হবেই, তখন যাতে মুসলিমদের নিয়ে একটা দেশই হয় এইটা বোঝানোর জন্য মোহাম্মদ আলী জিন্নাহ তিনি লন্ডনে যান, যে রানীকে ভালো করে বুঝান যে দেখুন আমাদের এখানকার সবাই এটাই চায় যে মুসলিমরা একটা আলাদা দেশ পাক। এবং তখন তিনি রেফারেন্স হিসেবে এই লাহোর প্রস্তাবটাও তিনি দেখান, এবং সেখানে যে স্টেটস ছিল তিনি আর একাধিক রাষ্ট্রের কথা বলেন না, তিনি বলেন যে বিভিন্ন নেতারাও কিন্তু একটা দেশের কথাই বলতেছে। তো রানী শুনলো, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু চায় তাহলে হচ্ছে দুইটা দেশই করে দেওয়া হোক। বুঝতে পারছো? এই হচ্ছে লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব। যাই হোক, এর পরবর্তী আলোচনায় তোমাদের সাথে আবার দেখা হবে, এবং আমি আবার বলছি নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং নিজে নিজে সবচেয়ে বেশি পরিমাণে পড়তে হবে, এবং কে কত ঘন্টা পড়ছো সেটা ট্র্যাক রাখতে হবে। দিন মানে একদিনের পর আরেকদিন ছাড়িয়ে যেতে হবে। ঠিক আছে? ওকে, বাই, পরের ক্লাসে দেখা হচ্ছে।